গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে ডিএসসি এডুকেশন রয়েছে তাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে। তোমাদের পরীক্ষা 25 তারিখ থেকে শুরু হতে চলেছে, তোমরা সেটা ভালো করেই জানো। তো আর বেশি দিন সময় নেই, আর মোটামুটি তোমাদের 1 মাসের মতনই সময় রয়েছে। তো এখন থেকেই বাড়িতে ভালো করে তোমরা পড়াশোনা শুরু করে দাও, আশা করি ভালো রেজাল্ট হবে। আমরা লাস্ট মিনিট সাজেশন অবশ্যই নিয়ে আসবো। এর আগে আমরা সিলেবাস থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলি অলরেডি আমাদের সেন্টারে লিখানো হয়ে গিয়েছে। তো দেখো, তোমাদের সিলেবাস যেখান থেকে শুরু হচ্ছে, ফার্স্ট যেটা রয়েছে সনদ আইন। 1813 সালের যে সনদ আইন রয়েছে এইখান থেকেই তোমাদের সিলেবাসটা শুরু হচ্ছে। তো এখানে সনদ আইন সম্বন্ধে যদি আমাদের প্রশ্ন আসে যে 1813 সালের সনদ আইনের ওপর একটি টিকা লিখুন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন এটি। যে ভারতবর্ষে ইংরেজরা যখন ভারতবর্ষের ওপর আধিপত্য বিস্তার করেছিল, শিক্ষা বিস্তারের জন্য তাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তারা পদক্ষেপ নিয়েছিল। এবং আমরা যদি বলি সর্বপ্রথম ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য যে তারা চেষ্টা করেছিল সেটি ছিল 1813 সালের সনদ আইন। এই যে 1813 সালের সনদ আইন বা চার্টার অ্যাক্ট, এখানে বলা হয় ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করবে। তাহলে বুঝতেই পারছো 1813 সালের সনদ আইন শিক্ষা বিস্তারের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। কি বলা হয়েছিল, মেনলি যে কথাটা বলা হয়েছিল সেটি তোমাদের মাথায় রাখতে হবে। যে 1813 সালের সনদ আইনে ব্রিটিশ সরকার বলেছিল ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য তারা 1 লক্ষ টাকা ব্যয় করবে। যদিও টাকাটা ব্যয় সম্ভব হয়নি, কারণ ছিল একটি, যে এখানে দেখা যায় এই সময় প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। প্রাচ্য বলতে বোঝানো হচ্ছে দেশীয় এবং পাশ্চাত্য বলতে বোঝানো হচ্ছে বিদেশি। বেশ কিছু শিক্ষাবিদ ছিল যারা প্রাচ্য শিক্ষা বিস্তারের পক্ষপাতী ছিল, এবং অন্যদিকে বিশেষ করে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ যারা ছিল তারা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষপাতী ছিল। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে একটা বিরোধ লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ এই টাকাটি ব্যয় করা সম্ভব হয়নি। এবং আমরা বলতে পারি ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষার ইতিহাসে 1813 সালের সনদ আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাহলে প্রশ্নটা সুন্দর করে তোমরা গুছিয়ে লিখতে পারো যে ভারতবর্ষে যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্রিটিশ সরকার দ্বারা যেসব পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল তার মধ্যে একটি অন্যতম ছিল 1813 সালের সনদ আইন। এই সনদ আইনেই সর্বপ্রথম ব্রিটিশ সরকার ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয়। যদিও এই টাকা ব্যয় করা সম্ভব হয়নি, কারণ এখানে প্রাচ্য এবং পাশ্চাত্য বলে দুই গোষ্ঠীর মধ্যে একটি বিরোধ লক্ষ্য করা যায়। প্রাচ্য যারা ছিল তারা দেশীয় শিক্ষা বিস্তারের পক্ষপাতী ছিল, অন্যদিকে পাশ্চাত্য যারা ছিল তারা ইংরেজি শিক্ষা বিস্তারের পক্ষপাতী ছিল। এবং আমরা এটাই বলতে পারি গুরুত্ব, যে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে। ঠিক আছে, কারণ কি দেখো, এই যে 1813 সালের সনদ আইন, এই সনদ আইনের মধ্য দিয়েই ভারতবর্ষে সর্বপ্রথম খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে প্রবেশ করে। ঠিক আছে, যে আগে যে খ্রিস্টান মিশনারি শিক্ষা বিস্তার করতে পারতো না, কিন্তু 1813 সালের সনদ আইনের মাধ্যমে দেখা যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের শিক্ষা বিস্তারের প্রচেষ্টা করে, যাদের মধ্যে অন্যতম ছিল শ্রীরামপুরী তৈ, মার্শম্যান, উইলিয়াম কেরি এবং ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখে যাও। এরপরে আমরা 1813 সালের সনদ আইনের পরবর্তী যে প্রশ্নটা আমাদের সামনে আসছে সিলেবাস অনুযায়ী, সেটি হচ্ছে মেকলে মিনিট। আমি এগুলো 3-এর জন্য বলছি, 6-এর জন্য আসলেও তোমরা যদি ভালো করে শোনো, মন দিয়ে শোনো, আশা করি তোমরা নিজের মতন করে লিখতে পারবে। দেখো একটি কথা, যে নোটের থেকে যদি তুমি নিজের মতন করে লেখো সেটাতে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। তাহলে 1835 সালের মেকলে মিনিট টিকা লিখো, আসতে পারে প্রশ্নটি, কমন প্রশ্ন। এই যে 1813 সালের সনদ আইন বললাম, এখানে যে 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই টাকাটা কি ব্যয় করা সম্ভব হয়নি, কারণ ছিল প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্ক। অবশেষে দেখা যায় এই টাকা ব্যয় করতে ভারতবর্ষে যখন লর্ড বেন্টিং ভারতবর্ষের গভর্নর হয়ে আসে 1835 খ্রিস্টাব্দে, তার যে আইন সচিব ছিল মেকলে, তিনি একটি প্রতিবেদন পেশ করেন। যে প্রতিবেদনটা আমরা মেকলে মিনিট ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি নামে জেনে থাকি। 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি তিনি এই চুইয়ে পড়া নীতিটি তার প্রকাশ করেন। তাহলে ভালো করে বোঝো যে 1813 সালের সনদ আইনে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য যে 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই টাকা ব্যয় করা সম্ভব হয়নি প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কের জন্য।
যখন ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসে লর্ড উইলিয়াম বেন্টিং, তার যে আইন সচিব ছিল মেকলে, তিনি 1835 সালে 2 ফেব্রুয়ারি একটি প্রতিবেদন পেশ করেন, যেটিকে আমরা মেকলে মিনিট নামে জেনে থাকি। এই নীতিটাকে অনেকে ফিল্টারেশন থিওরি বলে বা চুইয়ে পড়া নীতি বলে। প্রশ্ন দিতে পারে চুইয়ে পড়া নীতি কি, ফিল্টারেশন থিওরি কি, একই উত্তর হবে। এই ফিল্টারেশন থিওরিতে কি বলা হয়? সর্বপ্রথম বলা হয় এই যে 1 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা সম্পূর্ণভাবে পাশ্চাত্য খাতে ব্যয় করা হবে, অর্থাৎ ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করা হবে। যথেষ্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে এই যে 1 লক্ষ টাকা সেটি পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রেই ব্যয় করা হবে। 2 নম্বর বলা হয়েছিল যে সমস্ত ধরনের প্রাচ্য শিক্ষা কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং নতুন নতুন পাশ্চাত্য শিক্ষা কেন্দ্র খুলতে হবে। প্রাচ্য বলতে প্রথমেই বললাম দেশীয়, যেমন ইসলামী শিক্ষা বলে আমরা মক্তব বলি এবং হিন্দু শিক্ষা বলি সেটা পাঠশালা বলি। সেই যে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছিল সেগুলোকে বন্ধ করে দিয়ে নতুন ধরনের পাশ্চাত্য শিক্ষা কেন্দ্র চালু করতে হবে, ইংরেজি শিক্ষা চালু করতে হবে। বোঝা গেল? এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছিল, যেটা আমরা ফিল্টারেশন থিওরি কেন বলি। লর্ড বেন্টিংয়ের আইন সচিব ছিল মেকলে, তিনি বুঝতে পেরেছিল এত সংখ্যক ভারতীয়দের একসঙ্গে শিক্ষা দেওয়া সম্ভব নয়, যার জন্য তিনি বলেছিল সমাজের উঁচু তলা যারা রয়েছে তাদেরকে শিক্ষিত করা হবে এবং তারা আস্তে আস্তে গিয়ে নিচু তলার লোকজনকে শিক্ষিত করে তুলবে এবং তারা গিয়ে তার নিচু তলার লোককে শিক্ষিত করে তুলবে, যার জন্য এটাকে ফিল্টারেশন বলা হয়। আমরা জানি ফিল্টারেশনে কি, জলটা চুইয়ে পড়ে নিচের দিকে, যার জন্য এটা চুইয়ে পড়া নীতিও বলা হয়। অর্থাৎ সমাজের ওপরের স্তরের লোকজনকে শিক্ষিত করা হবে, তারা গিয়ে নিচু তলাদের এবং তারা গিয়ে আরও নিচু তলার লোককে শিক্ষিত করে তুলবে। এটা খুব গুরুত্বপূর্ণ কৌশল, এটাকে মেকলে মিনিট বা ফিল্টারেশন থিওরি বলা হয়। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে প্রশ্নটা আসছে সিলেবাস অনুযায়ী, 1854 সালের উডের ডেসপ্যাচ, শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উডের ডেসপ্যাচ, এটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটিকে শিক্ষার মর্গান কাটাও বলা হয়ে থাকে। দেখো এই যে শিক্ষা বিস্তারের কথা বলা হলো, এই উদ্দেশ্যে দেখা যায় 1854 সালে যে তোমার উডের ডেসপ্যাচ, উড তার শিক্ষার ক্ষেত্রে তার কৌশল প্রয়োগ করে এবং তার যে শিক্ষার কৌশল সেটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। ঠিক আছে, এখানে তিনি শিক্ষা বিস্তারের জন্য নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিল। হ্যাঁ, বিশেষ করে তোমার দেখো আমরা যে এই যে বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ, বোম্বাই যে বিশ্ববিদ্যালয়, প্রথম যে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই উডের ডেসপ্যাচেরই ফলস্বরূপ ছিল। উডের ডেসপ্যাচ বলেছিল ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে এবং তার সুপারিশের ভিত্তিতে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই এই বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সাল সম্ভবত। এবং শিক্ষা বিস্তারের জন্য উন্নয়নের কথা তারা বলেছিল, নতুন নতুন শিক্ষক নিয়োগের বিষয়গুলো, যে শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয় বা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তারা এখানে উডের ডেসপ্যাচেতে বলে হয়েছিল। তাহলে আমরা এখান থেকে 3টা প্রশ্ন দেখলাম, মেকলে মিনিট, সনদ আইন এবং উডের ডেসপ্যাচ। 3টা প্রশ্নের মধ্যে বলতে পারছি পরীক্ষায় একটা প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে। ভালো করে এই প্রশ্নগুলো দেখতে হবে তোমাদের, ঠিক আছে? এরপরে দেখো আমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যে প্রশ্নটা তোমরা দেখবে যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা ছিল, এটাও খুব একটা কমন প্রশ্ন। বুনিয়াদী শিক্ষা কি, এই শিক্ষার বৈশিষ্ট্য কি? তাহলে বুনিয়াদী বা নৈতালিম শিক্ষাটা আসলে কি? দেখো গান্ধীজি যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1937 খ্রিস্টাব্দে তার ওয়ার্ড পরিকল্পনায় শিক্ষা বিস্তারের যে জন্য পরিকল্পনা করেছিল সেটাকে আমরা বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা বলি। যে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য 1837 খ্রিস্টাব্দে একটি কমিশন আহ্বান করা, ওয়ার্ড কমিটি বলে, সেখান থেকেই গান্ধীজি তার নৈতালিম বা বুনিয়াদী শিক্ষার কথা তুলে ধরেছিল। নৈতালিম বা বুনিয়াদী, এই যে বুনিয়াদী শিক্ষা বলা হলো, এই বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী ছিল? দেখো এখানে সর্বপ্রথম বলা হয়েছিল বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণভাবে অবৈতনিক হবে, অর্থাৎ কোনো রকম বেতন দিতে হবে না যারা এখানে শিক্ষা গ্রহণ করবে। এবং বুনিয়াদী শিক্ষার আরও সবথেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে শিক্ষার্থীদের বলা হয়েছিল হাতে কলমে কাজের কথা, অর্থাৎ তারা কাজের মাধ্যমে শিক্ষা লাভ করবেন, কাজ করবে এবং শিক্ষা লাভ করবেন। এবং শিক্ষার মাধ্যম যেটা বলা হয়েছিল, শিক্ষার মাধ্যম বলা হয়েছিল এখানে মাতৃভাষা, যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার্থীরা যদি শিক্ষণীয় বিষয় শেখে তাহলে সেটা তাদের অতি সহজেই মনে থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। তার জন্য তার বুনিয়াদী শিক্ষা মাতৃভাষার কথা বলা হয়েছিল। এবং বুনিয়াদী শিক্ষার আমরা যদি সময়সীমাটা দেখি, বুনিয়াদী সময়সীমা বলা হয়েছিল 7 থেকে
তোমার 14 বছর বুনিয়াদী শিক্ষার সময়সীমা। ঠিক আছে, 7 থেকে 14 বছর এই যে সময়টা, এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষার সময়সীমা। তাহলে গান্ধীজি তার নৈতালিম যে শিক্ষা রয়েছে বা বুনিয়াদী শিক্ষা ওয়ার্ড পরিকল্পনায় তুলে ধরেছিল 1937 সাল নাগাদ। এই শিক্ষা সম্পূর্ণভাবে অবৈতনিক এবং বাধ্যতামূলক। 7 থেকে 14 বছর এই শিক্ষার সময়সীমা, অর্থাৎ 7 থেকে 14 আমরা যদি হিসাব করি, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 বছর হচ্ছে শিক্ষার সময়সীমা। এবং এখানে তোমার চরিত্র গঠন ওপর শিক্ষার্থীদের জোর দেওয়া হয়েছে। চরিত্র গঠনের, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো এখানে জোর দেওয়া হয়েছিল। হাতে কলমে কাজের কথা বলা হয়েছিল, বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন গৃহস্থ বিজ্ঞান বলো, ফুলের বাগান তৈরি করা বলো, এইসব বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। এই প্রশ্নটাও ভালো করে তোমরা অবশ্যই দেখে যাবে। এরপরে আমরা যদি দেখি যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড, প্রতি বৎসরই নবোদয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড থেকে যে কোনো প্রশ্ন থাকে, ভালো করে বোঝো, এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক আশা করি তোমরা করতে পারবে। অপারেশন ব্ল্যাকবোর্ড দেখো, এনইপি 1986 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যেসব সংস্কারগুলো করেছিল তার মধ্যে অন্যতম ছিল যে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য নবোদয় বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য বলেছিল অপারেশন ব্ল্যাকবোর্ড। যে অপারেশন ব্ল্যাকবোর্ড আসলে কি প্রশ্ন আসতে পারে, যে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য একটা কমিটি, যে তোমার একটা নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড। তারা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পর দেখেছিল প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু সমস্যা তাদের চোখে পড়েছিল, এবং যে সমস্যাগুলো রয়েছিল সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল যে বিদ্যালয়ে গৃহ নেই। আমরা লক্ষ্য করতে পারি এখনও অনেক বিদ্যালয় রয়েছে যেগুলো প্রাথমিক বিদ্যালয়, যেগুলোতে পড়াশোনার উপযোগী নয়, অর্থাৎ বিদ্যালয়ে গৃহ নেই, শিক্ষক নেই। ঠিক আছে, 3 নাম্বার যেটা বলেছে যে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা নেই। 4 নম্বরে যে সমস্যাটা লক্ষ্য করা গিয়েছিল শিক্ষা সহায়ক উপকরণ, অর্থাৎ চক, ডাস্টার, এইসবের উপকরণের অভাব রয়েছে। এবং 5 নম্বর রয়েছে খেলার সরঞ্জামের অভাব। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড তারা যখন প্রাথমিক বিদ্যালয়গুলিতে অনুসন্ধান করলো, তাদের সামনে 5টি সমস্যা তাদের চোখে পড়লো এবং এই কর্মসূচি গ্রহণ করলো। কি কর্মসূচি? সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কর্মসূচি গ্রহণ করবে। অর্থাৎ সর্বপ্রথম যে সমস্যাটা তাদের চোখে পড়েছিল, কি সমস্যা? যে বিদ্যালয়ে গৃহ নেই। অর্থাৎ তারা বলেছিল প্রত্যেকটি বিদ্যালয়ে কম করে 2টি গৃহ থাকতে হবে এবং যেগুলি প্রত্যেকটি ঋতুতে ব্যবহারের উপযোগী হবে। ফার্স্ট কর্মসূচি এবং সমস্যা থেকে আমরা বুঝতে পারলাম। সেকেন্ড সমস্যা যেটা ছিল শিক্ষক নেই, বলা হয়েছে কর্মসূচি যে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন করে শিক্ষক থাকবে এবং যার মধ্যে একজন অবশ্যই মহিলা হতে হবে। 3 নম্বর সমস্যাটা কি তুলেছিল? পানীয় জল, শৌচালয়। কর্মসূচি কি নেওয়া হলো? যে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই মেয়ে শিক্ষার্থীর জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর যে সমস্যাটা তুলে ধরেছিল শিক্ষা সহায়ক উপকরণ, বলা হয়েছে কর্মসূচিতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবস্থা করাতে হবে এবং 5 নম্বর হচ্ছে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে খেলার সরঞ্জাম, ব্যাট, বল, এইসব বিষয়গুলো তাদেরকে প্রদান করতে হবে। তাহলে এটাই ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড। একদম সিম্পল বিষয়, একটু ভালো করে যদি বুঝে যাও নিজের মতন করে লিখতে পারবেন। যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি নেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে, বললাম যে প্রাথমিক শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড। এরপরে যেটা রয়েছিল মাধ্যমিক শিক্ষার জন্য এনইপি 1986 সাল। এনইপি 1986 আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বড় প্রশ্নের জন্য এবার খুব কমন এনইপি 1986। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি। এই এনইপি 1986 কি করলো? যে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। নবোদয় বিদ্যালয়, তোমরা নামটার সঙ্গে সবাই পরিচিত যে নবোদয় বিদ্যালয় আসলে কি। তো দেখো, নবোদয় বিদ্যালয় যে বিষয়টা বলা হয়েছিল যে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য ভারতবর্ষে যে ভিন্ন ভিন্ন যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতে কম করে একটি করে নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং প্রাথমিক তাদের 432খানা নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার একটা সুপারিশ করা হয়, যেখানে বলা হয়েছিল ছাত্রদের সংখ্যা হবে 300 জনের মতন। তাহলে আমরা কি দেখলাম? মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য এনইপি কি বলেছিল? নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার করা কথা এবং প্রায় 432টি নবোদয় বিদ্যালয় প্রত্যেকটি জেলাতে কম করে একটি এবং যার ছাত্র সংখ্যা হবে 300। এবং এখানে নবোদয় বিদ্যালয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে দেখো প্রথম বৈশিষ্ট্যতেই বলা হয়েছে নবোদয় বিদ্যালয় হবে সম্পূর্ণভাবে অবৈতনিক, অর্থাৎ এই বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের টাকা পয়সা খরচা করতে হবে না, অবৈতনিক। 2 নম্বর বলেছে এই যে নবোদয় বিদ্যালয় হবে এটি সম্পূর্ণভাবে হবে আবাসিক, অর্থাৎ এখানে শিক্ষার্থীরা
থেকে পড়াশোনা করবে। এটাও নবোদয় বিদ্যালয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে নবোদয় বিদ্যালয়ে, যেখানে ছাত্রদের ভর্তির জন্য একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। যেহেতু এখানে ছাত্র সংখ্যা 300, অর্থাৎ এখানে ছাত্রদের ভর্তির জন্য একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ছাত্র সংখ্যা 300 যেহেতু। তারপরে বলেছে নবোদয় বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষা প্রদান করলে সেই বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে অনেক বেশি আকর্ষণীয় ও বোধগম্য হয়। তাহলে শিক্ষা সহায়ক উপকরণগুলো ব্যবহার করতে হবে। 5 নম্বরে বলেছে যে এখানে যে ভাষা হবে, মাতৃভাষা হবে, যে ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষার্থীরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে এবং তার পরবর্তী ক্লাসে তারা দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হবে শিক্ষার মাধ্যম। এখানে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে এবং শিক্ষার্থীদের এখানে সামগ্রিক মূল্যায়নের কথা বলা হয়েছে, যে তোমার ক্রমাগত মূল্যায়ন, যে প্রতিনিয়ত মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীদের। ঠিক আছে, এবং এখানে যারা শিক্ষক হবে তাদেরকে অবশ্যই সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার পেশায় আসতে হবে। তাহলে নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য এনইপি তোমার অপারেশন ব্ল্যাকবোর্ড বলেছিল এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য তারা বলেছিল নবোদয় বিদ্যালয়। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউজিসি। খুবই কমন প্রশ্ন এটা, ইউজিসি সম্পর্কে টিকা লিখো বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। দেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আসলে কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে দেখাশোনা করে, বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়ন করে। তোমরা যে পড়াশোনা করছো কলেজ এবং তার পরবর্তী সময় যে বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বলছি, সেই বিশ্ববিদ্যালয়গুলোর সমস্ত ধরনের পাঠ্যক্রম বলো, তাদের সিলেবাস বলো, তাদের উন্নয়ন বলো, আর্থিক সহযোগিতা বলো, এই সমস্ত বিষয়গুলো দেখাশোনা করে কে? ইউজিসি। তাহলে 1945 সালে সার্জেন্ট কমিটি বড় প্রশ্নতে পড়তে হবে। সার্জেন্ট কমিটির রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নের জন্য একটা কমিশন গঠনের কথা বলা হয়েছিল সার্জেন্ট কমিটির রিপোর্টের ভিত্তিতে, যার ফলস্বরূপ দেখা যায় বলা হয়েছিল কিন্তু 1948 সালে যে তোমার রাধাকৃষ্ণ কমিশন রয়েছে, আমরা পড়েছিলাম, বড় প্রশ্ন অবশ্যই দেখতে হবে। রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশের ভিত্তিতে 1956 সালে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠিত হয়। এর একজন থাকে সভাপতি এবং বাকি 4 জন হচ্ছে সহসভাপতি, অর্থাৎ 5 জন হচ্ছে মোট সদস্য। এবং এর প্রাথমিক উদ্দেশ্য বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে আর যে সব কাজগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধন করা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাজের মধ্যে সমন্বয় সাধন করা, উচ্চ শিক্ষা সম্পর্কে জাতীয় নির্ধারণ করা, গবেষণা করা, পরীক্ষা সংস্কার করা। ঠিক আছে, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দেখাশোনা করে। তাহলে আমরা আবার বলছি 1945 সালে সার্জেন্ট কমিটি একটি কমিশন গঠনের কথা বলে, যার ফলস্বরূপ 1948 সালে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশের ভিত্তিতে 1955 সালে ইউজিসি 1956 সাল, 1956 সালে ইউজিসি গঠন করা হয়। একজন সভাপতি এবং অন্য বাকি 4 জন হচ্ছে সহসভাপতি থাকে এবং এদের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো উন্নয়ন করা, গবেষণা করা, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নিত্য নতুন গবেষণা, এইসব বিষয়গুলি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কাজ। তাহলে আমরা আজকে প্রথম পার্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন আলোচনা করলাম। সনদায়ন, মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, বুনিয়াদী শিক্ষা, নবোদয় বিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং সর্বশেষ হচ্ছে যেটা আলোচনা করলাম ইউজিসি। এর পরবর্তী আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি 4th সেমিস্টারে তোমাদের 4 থেকে 5টা ভিডিও কমপ্লিট করা হবে এবং এর মধ্যে তোমরা যদি ভালো করে শোনো আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো সহজ হবে। দেখো আমরা নোট পড়ি, নোট পড়লে অনেক সময় আমাদের মুখস্থ হতে চায় না বা বুঝতে অসুবিধা হয়। আমরা যদি ভিডিওগুলো ভালো করে শুনি, আশা করি ভিডিওগুলো যদি বোঝার চেষ্টা করো, একবার না হয় 2বার দেখো, ভালো রেজাল্ট হবে। এবং তোমরা দেখছোই যে যারা পড়াশোনা করে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না এবং যারা দেখবে ওই পরীক্ষার আগে 1 দিন 2 দিন পরীক্ষায় পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রেজাল্টগুলো খারাপ হচ্ছে। তো কোনো রকম গাহেলামি করা যাবে না। তোমরা যারা রয়েছো সবাই পড়াশোনা শুরু করো। যারা ভাবছো এখনও নোটপত্র নেওয়া হয়নি, আমাদের সেন্টারে এসে অবশ্যই যোগাযোগ করো। আমাদের নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা ফোন করো। এবং ভিডিওগুলো তোমরা দেখো ভালো করে। তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে আমাদের আরও ভিডিও করতে ভালো লাগে, উৎসাহ লাগে। এবং পাশাপাশি তোমরা কমেন্ট করবে যে স্যার আমাদের এই সাবজেক্টের ভিডিও হলে ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমার এই ভিডিওটি প্রয়োজন রয়েছে। আজকে যেমন বেশ কিছু স্টুডেন্ট বলেছিল যে স্যার এডুকেশনের ভিডিওটাই করলে ভালো হয়, তো আমি 4th সেমিস্টারে এডুকেশনের ভিডিওটি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি আরও একটি ভিডিও নিয়ে আলোচনা করব। সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।